2026-এ ইকুইটি ট্যাক্সেশনে কি পরিবর্তন এলো? 1 ফেব্রুয়ারি ভারতের ফাইন্যান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটে অনেক কিছু আলোচনা হয়েছে। তার মধ্যে ইকুইটি ট্যাক্সেশনে কিছু পরিবর্তন এসেছে। তো সেই ইকুইটি ট্যাক্সেশনে কি পরিবর্তন এলো তারই ডিটেলস এই ভিডিও তার জন্যই বানানো। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন finsolution.com। এই চ্যানেলের মাধ্যমে আমি আমার শেখা জ্ঞান আপনাদেরকে শেয়ার করি আর ফাইন্যান্সের যে ভিডিওগুলি সেইগুলিকে সহজ এবং সরলভাবে আপনাদের কাছে তুলে ধরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন আর আপনার বন্ধুবান্ধব আত্মীয়দেরকে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি ক্লিক করে দেবেন। এর ফলে যখনই নতুন কোনো আমি ভিডিও আপলোড করব তার ফার্স্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো 2026 সালের বাজেটে আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি কিছু পরিবর্তন এনেছে ইকুইটি ট্যাক্সেশনের ক্ষেত্রে। তার মধ্যে প্রথম যেটি হলো সেটি হলো শেয়ারের বাইব্যাকের ক্ষেত্রে। তো শেয়ারের বাইব্যাকের ক্ষেত্রে কি পরিবর্তন এনেছে না, শেয়ারে যখন বাইব্যাক হতো, আচ্ছা তার আগে আপনাদেরকে এই বাইব্যাক কনসেপ্ট একটু বলে দিই, তারপর না হয় আমি পরিবর্তনটা আপনাদেরকে বলবো। যখন কোনো কোম্পানি বাজার থেকে তাদেরই শেয়ার কিনে নেন সেটাকেই বলা হয় বাইব্যাক। এবারে প্রত্যেকটা কোম্পানির নাম্বার অফ যে শেয়ার সেটা কিন্তু একটা লিমিটেড। এবারে কি হয়, সেই শেয়ারের কিছু পোর্শন পাবলিকের কাছে থাকে আর কিছু পোর্শন থাকে কোম্পানির কাছে। তো অনেক সময় কি হয়, কোম্পানি ওই শেয়ার পাবলিকের কাছ থেকে বেশি দামে কিনে নেন। তো এটাকেই বলা হচ্ছে শেয়ারের বাইব্যাক। এবারে প্রশ্ন আসছে, কোম্পানি শেয়ারের বাইব্যাক কেন করেন? দু তিনটি কারণের জন্য শেয়ারের বাইব্যাক করা হয়। এক নম্বর হলো ইনভেস্টরদেরকে প্রফিট পাই দেওয়ার জন্য। কোম্পানির যে এক্সেস যে টাকা আছে সেই টাকাটাকে ইউটিলাইজেশনের জন্য এবং ওই স্টকটার প্রাইসটাকে বাড়ানোর জন্য। তো এইবারে বাজেটে বলা হয়েছে যে কোম্পানির বাইব্যাকের ক্ষেত্রে আগের সিস্টেম হচ্ছে 2026-এর মার্চ পর্যন্ত যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে কি, বাইব্যাকের যে প্রফিট আসবে শেয়ার হোল্ডারদের সেইটার ট্যাক্সেশনটা ডিভিডেন্ড হিসাবে ক্যালকুলেট। অর্থাৎ ডিভিডেন্ড আপনারা জানেন যে ডিভিডেন্ড যে অ্যামাউন্টটা আসে সেটা কিন্তু ইনভেস্টারের যে ট্যাক্স স্ল্যাব আছে তার সঙ্গে সমান হয়। অর্থাৎ কোনো ইনভেস্টার যদি 30% ট্যাক্স ব্র্যাকেটে থাকেন আর তিনি যদি বাইব্যাকের ফলে যে প্রফিটটা পাবেন তাকে কিন্তু 30% ট্যাক্সই পে করতে হবে। এই নিয়মটা আগে ছিল এবং এই নিয়মটা থাকবে আগামী মার্চ মাসের 31 মার্চ পর্যন্ত 2026-এর। কিন্তু 2026-এর 1 এপ্রিল থেকে এই ডিভিডেন্ড যে প্রফিটটা ছিল এই ডিভিডেন্ডটা আর ডিভিডেন্ড থাকবে না। অর্থাৎ বাইব্যাকের ফলে যে প্রফিট হবে সেটা আর ডিভিডেন্ড হিসাবে ট্রিট করা যাবে না, এটাকে ট্রিট করতে হবে ক্যাপিটাল গেন হিসাবে। এবারে ক্যাপিটাল গেন হিসাবে যখন ট্রিট করা হবে তো এই ক্যাপিটাল গেনটা কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেন হিসাবে ট্রিট করা হবে। আর আপনারা জানেন শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে যে ট্যাক্স সেটা হচ্ছে 20%। তার মানে কি দাঁড়ালো, আগে যেখানে 30% ট্যাক্স দিতে হতো এখন কিন্তু ইনভেস্টরদের অর্থাৎ শেয়ার হোল্ডারদের 20% ট্যাক্স দিলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ ট্যাক্সেশন বাইব্যাকের থেকে কমলো। চলুন এটা আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ধরুন একজন বিনিয়োগকারী একটি কোম্পানির 200টি শেয়ার কিনেছেন 50 টাকা প্রাইসে। এরপর এই জানুয়ারি মাসে ওই কোম্পানি বাইব্যাক ডিক্লেয়ার করলো এবং বাইব্যাকে শেয়ারের প্রাইস দিল 75 টাকা আর 75 টাকা দরে 100টি শেয়ার কোম্পানি বাইব্যাক করলো। তাহলে কি হলো, 100টি শেয়ার 75 টাকা হিসাবে যখন বাইব্যাক করছে তাহলে টোটাল এখান থেকে যে ইনকামটা এলো যে শেয়ার হোল্ডার তার ইনকাম এলো কত, 7,500 টাকা। আগের নিয়মে কি ছিল, এই 7,500 টাকাকে ডিভিডেন্ড ইনকাম হিসাবে ধরা হবে। অর্থাৎ শেয়ার হোল্ডার যে তিনি যদি 30% ট্যাক্স ব্র্যাকেটে থাকেন তাহলে এই
7,500 টাকার উপর 30% যদি ট্যাক্স বসানো হয়, তাহলে যে ট্যাক্সেবল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 2250 টাকা। এবং এই শেয়ার হোল্ডারের যে পারচেসিং কস্ট ওই শেয়ারটার, অর্থাৎ 50 টাকা হিসাবে 100টা, এই 5,000 টাকাকে ধরা হবে ওনার ক্যাপিটাল লস। কিন্তু 1 এপ্রিল 2026 থেকে যে পরিবর্তন হলো, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে 5,000 টাকা ছিল তার শেয়ারের প্রাইস ভ্যালু, এবং বাইব্যাক করার সময় সেটি কোম্পানি কিনে নিল 75 টাকা হিসাবে, মানে 7,500 টাকা হলো। তাহলে এখানে ইনভেস্টরের প্রফিট কত হলো? 7,500 মাইনাস 5,000, অর্থাৎ 2,500 টাকা। এই 2,500 ইনকামটাকে কিন্তু এবারে ধরা হবে ক্যাপিটাল গেন। আর আমরা জানি শর্ট টার্ম ক্যাপিটাল গেনে ট্যাক্স হচ্ছে 20%। অর্থাৎ এই 2,500 টাকার 20% যখন আমি ক্যালকুলেশন করব, তখন সেটা দাঁড়াবে কত? 500 টাকা। অর্থাৎ আগের থেকে নতুন নিয়মে শেয়ার হোল্ডারদের কিন্তু প্রফিট হলো। এবারে আসি দ্বিতীয় যেটি চেঞ্জ হয়েছে, সেটা হলো ডিভিডেন্ড ইনকাম। অর্থাৎ আপনার যদি কোনো শেয়ার থাকে, সেই কোম্পানি যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, সেই ডিভিডেন্ডটা যখন আপনার অ্যাকাউন্টে আসবে, সেই ডিভিডেন্ড ইনকামটার উপর আপনার যে ট্যাক্সেশন ছিল তাতে পরিবর্তন হয়েছে 1 এপ্রিল 2026 থেকে। সেটা কি? আগে ছিল নর্মাল ডিভিডেন্ডটা আপনার ট্যাক্সেবল হতো এবং সেখানে কিন্তু আপনি ইন্টারেস্ট ডিডাকশন পেতেন। এখন কিন্তু এই ইন্টারেস্ট ডিডাকশনটা আপনি পাবেন না। সাধারণ ইনভেস্টরদের ক্ষেত্রে ডিভিডেন্ড ইনকামের ক্ষেত্রে কিন্তু ট্যাক্স বাড়লো। চলুন আপনাদেরকে এটা আরো বিস্তারিতভাবে বলি, তাহলে কিন্তু আপনারা ব্যাপারটা পুরো বুঝতে পারবেন। ধরুন আগে একটা কোম্পানিতে একজন শেয়ার হোল্ডার তার স্টক নিয়েছে, কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো। তো যখন তিনি ডিভিডেন্ড পেলেন, হয়তো একটা বছরে তিনি ডিভিডেন্ড পেলেন 1,00,000 টাকা সেই পার্টিকুলার স্টকটা থেকে। আর ওই স্টকটা কেনার সময় হয়তো ওই ইনভেস্টর লোন নিয়েছিলেন, দিয়ে হয়তো ওই স্টকটা উনি কিনেছিলেন। তাহলে কি দাঁড়ালো? লোনের ইন্টারেস্ট হয়তো ওনার 35,000 টাকা দাঁড়িয়েছে। কিন্তু এখানে একটা লিমিট দেওয়া ছিল। কি লিমিট? যে ম্যাক্সিমাম কিন্তু আপনি যত টাকা আপনি ডিভিডেন্ড পাবেন তার 20%ই কিন্তু আপনি ইন্টারেস্ট ডিডাকশন বেনিফিট নিতে পারবেন। অর্থাৎ উনি 1,00,000 টাকা ডিভিডেন্ড পেয়েছেন, 1,00,000 টাকা 20% মানে 20,000 টাকা, এটাই ম্যাক্সিমাম লিমিট। কিন্তু ওনার ইন্টারেস্ট হয়েছে কত? 35,000 টাকা। উনি কিন্তু 35,000 টাকার বেনিফিট পেতেন না। উনি কত পাবেন? ওই ম্যাক্সিমাম 1,00,000-এর 20% 20,000 টাকা। অর্থাৎ ডিভিডেন্ড ইনকামের উপরে আগে যেটা ছিল তার যে ট্যাক্স দাঁড়াতো সেটা হতো 1,00,000 মাইনাস ইন্টারেস্ট ডিডাকশন 20,000 ইকুয়াল টু 80,000। এই রুলসটা কিন্তু আপনার 31 মার্চ 2026 পর্যন্ত আছে। কিন্তু 1 এপ্রিল থেকে এই নিয়মটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে যেটা বলা হয়েছে যে এবারে যে ডিভিডেন্ড ইনকাম আসবে তার ওপর কোনো প্রকার ইন্টারেস্ট ডিডাকশন পাওয়া যাবে না। অর্থাৎ আমি যদি সেই পুরনো এক্সাম্পলে যাই, যে একটি কোম্পানির 1,00,000 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, ইনভেস্টার 1,00,000 টাকা ডিভিডেন্ড পেলেন। আগে 20% মানে 20,000 টাকার বেনিফিট পেয়ে যেতেন, এখন কিন্তু ওই বেনিফিটটা উনি পাবেন না। অর্থাৎ ওনাকে 1,00,000 টাকার উপরই কিন্তু ট্যাক্স দিতে হবে, উনি যে ট্যাক্স স্ল্যাবে থাকবেন। যদি 10%-এ থাকেন তাহলে 10% ট্যাক্স, যদি 20% স্ল্যাবে থাকেন তাহলে 20%, আর যদি 30% ট্যাক্স ব্র্যাকেটে থাকেন তাহলে 30% কিন্তু ওনাকে ডিভিডেন্ডের উপর ট্যাক্স দিতে হবে। অর্থাৎ ডিভিডেন্ডের ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের কিন্তু ট্যাক্স বাড়লো। এবার আমরা আসব থার্ড যে আপনার ইকুইটি ট্যাক্সেশন, অর্থাৎ বোনাস শেয়ার। বোনাস শেয়ারে কি হয় না, কোম্পানি অনেক সময় তার যে প্রফিট করে সেই প্রফিটের অংশ বোনাস হিসাবে তার শেয়ার হোল্ডারদেরকে কিন্তু দেয়। তো আগে যে নিয়ম ছিল এখনো কিন্তু সেই নিয়মই আছে। তার নিয়মটা কি না, যখনই আপনি কোনো বোনাস পাবেন কোনো কোম্পানির কাছ থেকে, ওই বোনাসটা পাওয়াটা কিন্তু আপনার কোনো ট্যাক্সের মধ্যে আসবে না। কিন্তু যে অ্যামাউন্ট বোনাস পেলেন তারপর যখন আপনি ওই বোনাসটা সেল করবেন মার্কেটে, তখন কিন্তু সেই সেলের উপর আপনার ক্যাপিটাল গেন আসবে। সেক্ষেত্রে আপনার যেদিন আপনাকে বোনাস দেয়া হলো সেই দিনটা আপনার ফার্স্ট স্টার্টিং ডেট হিসাবে ধরা হবে। অর্থাৎ আমরা জানি শর্ট টার্মের ক্ষেত্রে 1 বছর আর লং টার্মের ক্ষেত্রে 1 বছরের উপরে। তাহলে সেই বোনাস যেদিন আপনি পেলেন সেই দিনটি কিন্তু আপনার ধরা হবে ফার্স্ট ডে।
এরপর যদি আপনি 1 বছরের মধ্যে যদি ওই বোনাস শেয়ারটি সেল করেন, তার থেকে যা প্রফিট হবে তাতে আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেনের যা নিয়ম আছে 20% আপনাকে ট্যাক্স দিতে হবে। আর লং টার্মের ক্ষেত্রে 1 বছরের পরে যদি আপনি ওই বোনাসটি বিক্রি করেন, তাহলে লং টার্মের ক্ষেত্রে যা নিয়ম আছে যে 1,25,000 পর্যন্ত আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন, কোনো ট্যাক্স লাগবে না। তার উপরে যেটা আসবে তার উপর 12.5% আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি যে ট্যাক্স স্ল্যাবেই থাকুন না কেন, আপনাকে ওই 12.5% ট্যাক্স দিলেই কিন্তু আপনার হয়ে যাবে। এবার আমি যেটা আসবো সেটা হচ্ছে স্টক স্প্লিট। তো স্টক স্প্লিটটা কি? ধরুন কোনো কোম্পানির আজকে তার স্টকের প্রাইস ভ্যালু হচ্ছে 1,000 টাকা। তো কোম্পানি ডিসিশন নিল যে স্টকটাকে স্প্লিট করবে। কিভাবে করবে? 1:10। স্টকের যে প্রাইসটা আছে সেটাকে 1:10 ভাঙবে, অর্থাৎ 1,000 টাকা যদি এখন দাম থাকে, পরে ওটা হয়ে যাবে 100 টাকা। আর যে শেয়ার হোল্ডার যটা স্টক আগে হোল্ডিং করতো তার 10 গুণ স্টক কিন্তু পেয়ে যাবেন। স্টকের প্রাইস কিন্তু 1,000 টাকা থেকে কমে 100 টাকা হয়ে যাবে। এবং দেখবেন এইচডিএফসি ব্যাংক কিন্তু অনেক সময় এরকম স্প্লিট করে থাকে অনবরত। এবার এই স্টক স্প্লিট করার রিজনটা কি? দেখুন, অনেকগুলো কারণ আছে। নর্মালি 2-3টে কারণ খুব বেশি ইম্পর্টেন্ট। একটা হলো, একটা স্টকের প্রাইস যখন ক্রমশ বাড়তে থাকে, অনেক সময় রিটেল ইনভেস্টররা স্টকের হাই প্রাইস দেখে সেখানে হয়তো ইনভেস্টমেন্ট করেন না, কিন্তু স্টকটাকে স্প্লিট করে দিলে তখন কিন্তু স্টকের পার স্টক প্রাইসটা কমে যাচ্ছে, তখন কিন্তু রিটেল ইনভেস্টররাও সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। অর্থাৎ বেশি সংখ্যক ইনভেস্টমেন্ট কিন্তু তখন পাওয়া যায় যদি স্টকের প্রাইসটা কম থাকে। আরেকটা জিনিস, এই স্টক যখন স্প্লিট হচ্ছে, ধরুন কারো কাছে একটা স্টক ছিল, সে কিন্তু এখন 10টা স্টক পেয়ে যাবে, নাম্বার অফ স্টকটা 10টা হয়ে যাবে। এবারে আসি এই স্টক স্প্লিটের ক্ষেত্রে ট্যাক্সেশন কি হচ্ছে। আগেও যা ট্যাক্সেশন ছিল, এখনো কিন্তু এই 2026-এর 1 এপ্রিল থেকে সেম ট্যাক্সেশন আছে। অর্থাৎ যখন স্টকটা স্প্লিট হচ্ছে তখন কোনো প্রকার আপনার ট্যাক্স লাগছে না, কিন্তু ওই স্টকটা যখন বিক্রি করা হবে তার থেকে কিন্তু আপনার ক্যাপিটাল গেন লাগবে। এবং এই ক্যাপিটাল গেন ট্যাক্স সেই আগের মতনই, 1 বছরের যদি মধ্যে হয় তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, আর 1 বছরের বেশি হলে লং টার্ম ক্যাপিটাল গেন। এবং এক্ষেত্রে যে কস্ট হয় সেটা প্রপোর্শনালি ভাগ হয়ে যায়। আর এবারে আসি আপনাদের স্টক বিক্রি এবং কেনা, এটার ক্ষেত্রে কি ট্যাক্সেশনের রুলস এসছে। দেখুন, 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে আগের যা রুলস ছিল ক্যাপিটাল গেনের ক্ষেত্রে, এইবারেও কিন্তু সেম ক্যাপিটাল গেন রাখা হয়েছে, কোনো কিন্তু চেঞ্জেস হয়নি। অর্থাৎ আগেও যেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন, সে স্টকের ক্ষেত্রে হোক বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, অর্থাৎ ইকুইটির ক্ষেত্রে আপনার 20% ছিল, এবারেও 20% রাখা হয়েছে। এবং যে ক্যাপিটাল লং টার্ম যে ক্যাপিটাল গেন, সেখানেও আপনার আগে যেমন ছিল 1,25,000 টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন, এবং তার উপরের যে পোর্শন তাতে 12.5% লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স, এবারেও কিন্তু আগের বারের মতনই সেম রাখা হয়েছে। তবে হ্যাঁ, এখানে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স অর্থাৎ এসটিটি কে কিন্তু 3 গুণ করা হয়েছে। সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স কি? যখনই আপনি কোনো মার্কেট থেকে শেয়ার বিক্রি করছেন অথবা কিনছেন, এই ট্রানজাকশনের ক্ষেত্রে একটা কিন্তু ট্যাক্স ধরা হতো, এই ট্যাক্সটাকে কিন্তু এখন বাড়ানো হয়েছে। এবারে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স অনেক ক্ষেত্রে হয়, যেমন ধরুন যদি ক্যাপিটাল মার্কেটে বা ইকুইটির ক্ষেত্রে আপনি যদি কোনো এসটিটি আপনি যে পাচ্ছেন, অর্থাৎ যেটা আপনার ট্রানজাকশনের উপরে রাখছে, সেটা কিন্তু আপনার ডেলিভারির ক্ষেত্রে আগে ছিল আপনার 0.10%, এখনো কিন্তু 0.10%ই আছে, কোনো প্রকার চেঞ্জ হয়নি। আর মিউচুয়াল ফান্ড সেলের ক্ষেত্রে বা মিউচুয়াল ফান্ড ট্রানজাকশনের ক্ষেত্রে আগে যেটা ছিল 0.001%, এখনো কিন্তু 0.001% আছে। তাহলে আপনি বলবেন যে এই যে আপনি এক্ষুনি বললেন যে এসটিটিতে 3 গুণ হয়েছে, তাহলে ওটা কি করে হলো? ইয়াস, এসটিটি বেড়েছে, কিন্তু সেটা মিউচুয়াল ফান্ড এবং ক্যাপিটাল মার্কেটের ইকুইটির ক্ষেত্রে নয়। এই যে এসটিটিটা বাড়িয়েছেন, এটা কিন্তু বাড়িয়েছেন ডেরিভেটিভসে, অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশানে। ডেরিভেটিভসে ফিউচার অ্যান্ড অপশানের ক্ষেত্রে আগে যেখানে পুরনো রেট ছিল আপনার 0.02%, এখন 2026-এর 1 এপ্রিল থেকে এটা চেঞ্জ হয়ে গেছে। এখন যে রেটটা এসছে 0.05%, অর্থাৎ প্রায় 3 গুণ বলবো না, 2.5 গুণের মতো কিন্তু আপনার এখানে এসটিটির ট্যাক্স বাড়িয়েছেন। ওনার বক্তব্য যে মার্কেটে যে স্পেকুলেশন হচ্ছে, অর্থাৎ মার্কেটে যে বিভিন্ন প্রকার ম্যানিপুলেটেড হচ্ছে ইকুইটির আপনার ডেরিভেটিভ ফিউচার অ্যান্ড অপশনে,
সেটাকে কন্ট্রোল করার জন্য উনি এই বছর এসটিটিতে 0.02 থেকে বাড়িয়ে 0.05% করেছেন। তো ইকুইটির ক্ষেত্রে বন্ধুরা এই ছিল 2026-এর নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারের ট্যাক্সেশনের চেঞ্জেস। তো আলটিমেট যদি আমি এক লাইনে যদি আমি পুরো ট্যাক্সেশনটা আপনাদেরকে বলি, তাহলে কি দাঁড়াচ্ছে না, বাইব্যাকের ক্ষেত্রে আগে যেখানে ডিভিডেন্ড ইনকাম আসতো, এখন সেটা চলে আসছে ক্যাপিটাল গেনে। অর্থাৎ আগের থেকে এবারে কিন্তু শেয়ার হোল্ডারদের ট্যাক্সেশন কমছে। 2 নাম্বার, ডিভিডেন্ড ইনকামে আগে কি ছিল যে শেয়ার হোল্ডারদের যে ট্যাক্সেশন আছে, যে ট্যাক্স স্ল্যাবে ওনারা পড়েন সেই মতো ট্যাক্স দিতে হতো, তার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্টারেস্ট ডিডাকশন পাওয়া যেত। কিন্তু এই 1 এপ্রিল 2026 থেকে এই ইন্টারেস্ট ডিডাকশনটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ কি দাঁড়ালো না, ডিভিডেন্ড ইনকামের ক্ষেত্রে যে ট্যাক্সেশনটা আসে সেই ট্যাক্সটা এবারে কিন্তু বাড়ছে। 3 নাম্বার, স্টক স্প্লিটের ক্ষেত্রে কোনো প্রকার চেঞ্জেস নেই। আগেও যেখানে আপনার সেল করলে ক্যাপিটাল গেন আসতো, যে হারে আসতো, এবারেও কিন্তু সেল করলে সেই হারেই ক্যাপিটাল গেন আসবে, সেটা শর্ট টার্ম বা লং টার্ম যেটাই হোক কেন। 4 নাম্বার কি, বোনাস শেয়ার। তো বোনাস শেয়ারের ক্ষেত্রেও কোনো চেঞ্জেস নেই। আগেও যেখানে আপনার বোনাস শেয়ারের ক্ষেত্রে সেল করলে আপনার ক্যাপিটাল গেন যেটা হবে সেইভাবে আসতো, শর্ট টার্ম ও লং টার্ম কিন্তু সেইভাবেই লং টার্ম এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেনের উপর ট্যাক্স আসবে, অর্থাৎ কোনো চেঞ্জ নেই। 5 নাম্বার কি, এসটিটি, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এসটিটি আগেও যা ছিল 0.001%, এবারেও কিন্তু সেম আছে 0.001%। ইকুয়ালি ডাইরেক্ট স্টক কেনাবেচার ক্ষেত্রেও আপনার যে ট্রানজাকশনে যে লাগতো সেখানে ট্যাক্স লাগতো 0.02%, এবারেও কিন্তু সেই 0.02%ই রাখা আছে। ক্যাপিটাল মার্কেটে স্টক কেনাবেচার ক্ষেত্রে যে এসটিটি লাগতো আগেও ছিল 0.10%, এবারও কিন্তু কোনো চেঞ্জ হয়নি, 0.10%ই আছে। তবে হ্যাঁ, এইবারে ডেরিভেটিভসে ফিউচার এন্ড অপশনে কিন্তু এসটিটির বাড়ানো হয়েছে। আগে যেখানে ছিল 0.02%, এখন সেটা বাড়িয়ে হয়েছে 0.05%, অর্থাৎ 2.5 গুণ এসটিটি ডেরিভেটিভসে ফিউচার এন্ড অপশনে বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 2026 সালের ইকুইটিতে কি কি ট্যাক্সেশন করা হয়েছে বা কি কি ট্যাক্সেশনের চেঞ্জেস এসছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আপনার পরিচিতি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।